নমস্কার বন্ধুরা আমরা সবাই পলাশীর যুদ্ধের ঘটনা জানি, যে যুদ্ধ কেড়ে নিয়েছিল বাংলার স্বাধীনতা। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয় সূচনা করেছিল ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বের। তবে ইতিহাসের পাতায় এমন এক ঘটনা আছে যার বদলা নিতেই নাকি ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধে লিপ্ত হয়। এ ঘটনার নাম অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যে সম্পর্কে জানব আজকে আমাদের এই প্রতিবেদনটিতে। তবে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি। (1756 খ্রিস্টাব্দের জুন মাস) কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া ক্ষুদ্রায়তন এক ঘরের মধ্যে 146 জন ইংরেজকে বন্দী করে রাখলেন নবাব সিরাজউদ্দৌলা। জুন মাসের প্রচণ্ড গরমে ছোট্ট রুমের মধ্যে বন্দী থাকায় বাতাস না পেয়ে মৃত্যু হল 123 জন অসহায় ইংরেজের। ইতিহাস এই ঘটনাকে আজও মনে রেখেছে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি রূপে। আজকের দিনেও ব্রিটিশ ছাত্রদের পাঠ্য বইয়ে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি সম্পর্কে পড়ানো হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে তা ভারতীয় শাসক দ্বারা ব্রিটিশ নির্যাতনের এক নিদর্শন রূপে। এরকম এক অমানবিক ঘটনার দোষারোপ চাপিয়ে বহু ইতিহাসবিদ ও লেখক তার লেখনীতে নবাব সিরাজউদ্দৌলাকে তুলে ধরেছেন এক নির্মম ও অত্যাচারী নবাব রূপে। তবে সত্যি কি তাই? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1756 খ্রিস্টাব্দের জুন মাস, ইংরেজদের কার্যকলাপ ও ব্যবহারে রুষ্ট হয়ে নবাব সিরাজউদ্দৌলা 16 জুন আক্রমণ করে বসলেন কলকাতা শহর। আক্রমণ করা হল কলকাতায় ইংরেজদের প্রধান দুর্গ ফোর্ট উইলিয়াম। নবাবের এই বিশাল সেনাবাহিনীকে আটকাবার কোনো কুল কিনারাই পেলেন না ব্রিটিশ বাহিনী। তাই দুর্গে অবস্থিত মহিলা ও বাচ্চাদের অনুসরণ করেই যুদ্ধভয়ে দুর্গত্যাগ করলেন ইংরেজ কাউন্সিলের বড় বড় মেম্বাররা। এমনকি পালিয়ে গেলেন সমকালীন কলকাতার ইংরেজ গভর্নর রজার ড্রেক। দুর্গে বেঁচে রইল 170 জন ইংরেজ বাসিন্দা। তারা সমকালীন কলকাতার ম্যাজিস্ট্রেট কালেক্টর হলওয়েল সাহেবকে তাদের গভর্নর নিযুক্ত করলেন। তবে তাতে কোনো বিশেষ ফল হল না। 20 জুন নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন তথা নবাব সিরাজউদ্দৌলা জয়ী হলেন। দাবি করা হয় এই 20 জন রাত্রেই নবাব সৈন্যরা ইংরেজ গভর্নর হলওয়েল সহ 146 জন ইংরেজ বাসিন্দাকে 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া এক ক্ষুদ্রায়তন ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। এটি ছিল ফোর্ট উইলিয়ামের মাটির নিচের একটি ঘর, যার পশ্চিম দিকে 2টি মাত্র জানালা এবং তা লোহার শিক দিয়ে ঘেরা। জুন মাসের প্রচণ্ড গরমে খাদ্য পানীয় ও বাতাসের অভাবে মৃত্যু হল এদের মধ্যে 123 জনের। গভর্নর হলওয়েল সহ বেঁচে রইলেন মাত্র 23 জন ইংরেজ বাসিন্দা। বন্ধুরা, ব্ল্যাক হোল হল মহাবিশ্বের এমন এক স্থান যার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে এখানে আলো পর্যন্ত প্রতিফলিত হতে পারে না। এ যেন এক বিশাল অন্ধকার গহ্বর, যার রাস্তায় যে বা যাই আসুক না কেন সে যেন রাক্ষসের মতো গোগ্রাসে গিলে ফেলে সমস্তটাই। ঠিক যেমন ঘটেছিল ফোর্ট উইলিয়ামের এই অন্ধকার ঘরটিতে। 18 বাই 14 ফুটের এই অন্ধকার গহ্বর নাকি গিলে ফেলে 123 জন ইংরেজের প্রাণ। তাই ইংরেজরা এই ঘটনার নামকরণ করেন ব্ল্যাক হোল ট্র্যাজেডি। বন্ধুরা, অন্ধকূপ হত্যা ঘটনার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় গভর্নর হলওয়েলের লেখা চিঠির মাধ্যমে। এই হলওয়েল নিজেও ছিলেন বন্দীদের মধ্যে একজন। আমরা যেমন অনেকেই আমাদের দুঃখের দিনগুলির কথা কিছুটা অতিরঞ্জিত করে জনসমাজে বহিঃপ্রকাশ করি, ঠিক তেমনি গভর্নর হলওয়েলও এ বিষয়ে পিছপা হননি। পরপর মোট 4টি চিঠির মাধ্যমে তিনি এই অন্ধকূপ হত্যা ঘটনার বর্ণনা করে গেছেন। এই চিঠিগুলি হলওয়েল যথাক্রমে বোম্বাই ও মাদ্রাজের কাউন্সিলরগণকে, ইংল্যান্ডের কোর্ট অব মহোদয়গণকে এবং তার প্রিয় বন্ধু উইলিয়াম ডেভিসকে লিখে গেছেন। প্রথম 3টি চিঠিতে অন্ধকূপ হত্যার সংক্ষিপ্ত বিবরণ পাওয়া গেলেও চতুর্থ চিঠিতে হলওয়েল বিস্তৃতভাবে সেই রাত্রের ঘটনাগুলিকে বর্ণনা করে গেছেন। জল ও বাতাসের অভাবেই গ্রীষ্মের সেই প্রচণ্ড গরমে
শ্বাসকষ্ট হয়ে তাদের যে দুর্দশা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি এই চতুর্থ চিঠিতে করে গেছেন। আর মূলত তার এই চিঠিগুলির উপর ভিত্তি করেই বিনা কোনো পর্যবেক্ষণ বা গবেষণায় একের পর এক ইংরেজ লেখক তাদের লেখনীতে এই ঘটনার দোষারোপ চাপিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে জনসমাজে কলঙ্কিত করে গেছেন। তবে যে নিজেই বন্দী তারই লেখনীতে সম্পূর্ণ বিশ্বাস করে তার বন্দিদশার ইতিহাস রচনা কি সঠিক বা যুক্তিসঙ্গত? তখনকার দিনের অন্যান্য লেখকদের রচনায় এই অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানা যায়? বন্ধুরা, নবাব সিরাজউদ্দৌলা ও সমকালীন ইতিহাস জানার জন্য গবেষকরা অনেকেই সমকালীন লেখক সৈয়দ গোলাম হোসেনের লেখা মুতক্ষরিন নামক গ্রন্থের উপর নির্ভর করেন। এই গ্রন্থে তিনি নবাবের কলকাতা আক্রমণের বর্ণনা দিয়েছেন ঠিকই, কিন্তু অন্ধকূপ হত্যা সম্পর্কে কিছুই লেখেননি। এছাড়াও সমসাময়িক ঐতিহাসিক মোহাম্মদ আলী খাঁ এ বিষয়ে কিছুই লেখেননি। পরবর্তীকালে মীর কাসিমের অধীনে চাকুরিরত হরিচরণ দাস নামক একজন ঐতিহাসিক ছিলেন। তিনিও তার গ্রন্থে নবাবের কলকাতা আক্রমণের কথা লিখে গেছেন ঠিকই, তবে অন্ধকূপ হত্যা সম্পর্কে কিছুই লেখেননি। কলকাতা আক্রমণের পরবর্তীকালে মাদ্রাজ কাউন্সিলের কর্তা পিগট সাহেব এবং রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের সঙ্গে নবাবের বহু চিঠির আদান প্রদান ঘটে। এই চিঠিগুলিতেও ব্ল্যাক হোল ট্র্যাজেডি সম্পর্কে কিছুই লেখা নেই। ইংরেজদের সাথে নবাবের যে আলীনগরের সন্ধি হয় তাতেও এই ঘটনার কোনো উল্লেখ নেই। সমকালীন ব্রিটিশ নিউজ পেপারগুলিতেও এই ঘটনার কোনো উল্লেখ পাওয়া যায় না। তাই সবশেষে বলতে গেলে এই অন্ধকূপ হত্যার ঘটনা কেবল জানতে পারা যায় জন হলওয়েল ও তারই কিছু সমসাময়িক ইংরেজ বন্ধুবান্ধবের চিঠিপত্র আর লেখা থেকে, যা পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক ও লেখক অনুসরণ করে গেছেন। এমনকি 1894 খ্রিস্টাব্দে ক্যামিল ফ্ল্যামারিয়ন নামক একজন লেখক এ বিষয়ে এক সায়েন্স ফিকশন উপন্যাসও লিখে গেছেন, যার নাম ওমেগা দ্য লাস্ট ডেজ অব দ্য ওয়ার্ল্ড। তবে এত বড় ঘটনা যদি সত্যি হয়, তবে সমসাময়িক বাকি গ্রন্থ, কাগজপত্র আর চিঠিতে এই ঘটনার কোনো নাম বা উল্লেখ কেন পাওয়া যায় না? বন্ধুরা, অন্ধকূপ হত্যার সত্য অনুমান করা হলে বহু প্রশ্ন কিন্তু থেকে যায়। এ ঘটনা সত্য হলে সমসাময়িক গ্রন্থ বা কাগজপত্রে এর কোনো উল্লেখ নেই কেন? 18 বাই 14 ফুট এক ক্ষুদ্র কক্ষে 146 জন লোকের স্থান কিভাবে সম্ভব? হলওয়েল যে সমস্ত চিঠি লিখে গেছেন সেগুলির বহু তথ্য একে অপরের সাথে মেলে না। যেমন ধরুন, প্রথম চিঠিতে তিনি লিখে গেছেন 165 বা 170 জনকে বন্দী করা হয় এবং এদের মধ্যে 16 জন জীবিত ছিলেন। আবার তিনি তার পরের চিঠিতেই লিখে গেছেন না 145 জন বন্দী ছিলেন এবং 23 জন এদের মধ্যে জীবিত ছিলেন। এরকমই আরও বহু তথ্যের অসঙ্গতি দেখা যায়। এরকম অসঙ্গতির কারণ কি? মুতক্ষরিন গ্রন্থের অনুবাদক হাজি মুস্তফা লিখে গেছেন যে তিনি অনুসন্ধান করে দেখেছেন যে সমকালীন কলকাতাবাসী এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি সম্পর্কে কিছুই জানতেন না। এত বড় এক ঘটনা জনসমাজের চোখের আড়ালে কিভাবে থেকে গেল? এই অন্ধকূপ হত্যাকাহিনী বিস্তৃতভাবে জানা যায় জন হলওয়েলের চতুর্থ চিঠি থেকে। এই চিঠি তিনি তার বন্ধু উইলিয়াম ডেভিসকে লিখে গেছেন 1757 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি। তবে তা জনসমাজে প্রকাশ করা হয় পলাশির যুদ্ধের পরে। এরকম কেন করা হলো? এ বিষয়ে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় লিখে গেছেন, ভারতে বসবাসকারী ইংরেজ বণিকদের অপকীর্তির কথা শুনে যখন ইংল্যান্ডের মানুষজন তুমুল কোলাহল সৃষ্টি করল, ঠিক সেই সময় এই চিঠি জনসমাজে প্রকাশ করা হলো। সেখানকার মানুষজন নবাব সিরাজউদ্দৌলাকে নরপিশাচ বলে মনে করলেন। এতে ব্রিটিশদের কুকীর্তির কথা বিস্তৃত গর্ভে বিলীন হয়ে গেল, আর নবাব সিরাজউদ্দৌলার কলঙ্ক কাহিনীতে সভ্য জগৎ ধ্বনিত হয়ে উঠল। হলওয়েল অন্ধকূপে মৃত ব্যক্তিদের যে তালিকা দিয়ে গেছেন, তাদের মধ্যে বহুজন অনেক আগেই দুর্গরক্ষাকালে মারা গেছেন এবং তালিকার মৃত ব্যক্তিগণের অনেকেই এই ঘটনার পরেও জীবিত ছিলেন। তবে তালিকায় এই সমস্ত মানুষজনের নাম কেন দেওয়া হলো? স্পষ্টতই এই ঘটনা সত্য মনে করা হলে এরকম বহু প্রশ্ন উঠে আসে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কাহিনী রচনার যে মূল পাণ্ডা সেই জন জেফানিয়া হলওয়েল ঠিক কতটা বিশ্বাসযোগ্য? বন্ধুরা, আগেই বলা হয়েছে জন জেফানিয়া হলওয়েল ছিলেন কলকাতার ম্যাজিস্ট্রেট কালেক্টর।
অর্থলোভী এই মানুষটির অত্যাচারে কলকাতাবাসী মানুষজন যে রুষ্ট ছিলেন তার অনেক উদাহরণ ইতিহাসের খাতায় পাওয়া যায়। পলাশীর যুদ্ধের পরবর্তীকালে মির্জাফর নবাব হলে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পান এই হলওয়েল। আবার পরবর্তীকালে মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে নবাব করার জন্য তিনি মির্জাফরের নামেও মিথ্যা রচনা লিখে গেছেন। তিনি চিঠিতে ইংল্যান্ডে লিখে পাঠিয়েছেন যে মির্জাফরের অত্যাচারের কথা আর কি বলবো, সিরাজ জননী আমিনা বেগম ও তার মাসি ঘসেরি বেগমকে নির্বিচারে হত্যা করেছেন মির্জাফর। অথচ সে সময় এরা দুজনেই জীবিত ছিলেন। তবে এরকম অপবাদ রচনায় মীর কাসিম নবাব হলে তিনি মীর কাসিমের কাছ থেকে সমকালীন ৩,০৯,৩৭০ টাকা পুরস্কার পান। তাই প্রশ্ন এসেই যায়, এরকম এক মিথ্যাবাদী ও অর্থলোভী মানুষের লেখা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে? বন্ধুরা, অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বহুদিন জনসমাজে সত্য বলেই বিবেচিত হয়ে এসেছিল। 1898 খ্রিস্টাব্দে ঐতিহাসিক ও গবেষক অক্ষয় কুমার মৈত্রেয় তার গবেষণামূলক গ্রন্থ সিরাজউদ্দৌলাতে সর্বপ্রথম এই ঘটনার সত্যতার উপর প্রশ্ন ওঠান। এরপর 1916 খ্রিস্টাব্দের 24 মার্চ এশিয়াটিক সোসাইটির এক সভায় এই ঘটনাকে অলৌকিক এবং ব্রিটিশ শাসকদের মিথ্যা প্রচার বলে তিনি প্রমাণ করেন। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঐতিহাসিক J.H. লিটিল তার প্রবন্ধ দ্য ব্ল্যাক হোল, দ্য কোয়েশ্চেন অফ হলওয়েলস ভেরাসিটি, এতে গণিত ও যুক্তি দিয়ে প্রমাণ করে গেছেন যে এত ছোট এক কারাগারে 146 জন বন্দী আটক হতে পারে না। এতে তিনি জানান যে একজন ব্যক্তির দাঁড়ানো বা ন্যূনতম নড়াচড়া করার জন্য গড়ে 2 থেকে 3 বর্গফুট জায়গার প্রয়োজন। 18 ফুট বাই 14 ফুট জায়গায় 146 জন বন্দী হলে গড়ে মাত্র 1.7 বর্গফুট জায়গা পড়ছে প্রতি ব্যক্তির প্রতি। এছাড়াও তিনি এতে হলওয়েলের বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তোলেন এবং বলেন যে এই ঘটনা অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার করা হয়েছে। এগুলি ছাড়াও 19 শতকের সমাজ সংস্কারক ও ইতিহাসবিদ ডক্টর ভোলানাথ চন্দ্র একটা 18 ফুট বাই 15 ফুট জায়গা বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে তার মধ্যে দেশীয় মানুষদের প্রবেশ করান এবং দেখান যে 146 জনের থেকে অনেক কম মানুষই তার মধ্যে প্রবেশ করতে সক্ষম হচ্ছে, অথচ একজন ব্রিটিশ একজন গ্রামীণ মানুষের তুলনায় অনেক বেশি জায়গা দখল করে। ঐতিহাসিক যদুনাথ সরকার তার গ্রন্থ দ্য হিস্ট্রি অব বেঙ্গলে লিখে গেছেন, নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে জয়ী হওয়ার পর ইংরেজদের সাথে কোনো খারাপ ব্যবহারই করেননি, বরং তিনি 3টি আলাদা সাক্ষাৎকারে হলওয়েলের সুরক্ষার ব্যাপারই নিশ্চিত করেছেন। তবে সূর্যাস্তের পর কিছু ইউরোপীয় সেনা মদ্যপ অবস্থায় দেশীয় সেনাদের উপর নির্যাতন করলে তাদের ব্ল্যাক হোলে বন্দির জন্য তিনি আদেশ দেন। তিনি আরও লিখে গেছেন যে হলওয়েল দ্বারা লেখা বন্দী ও মৃতের সংখ্যা যথেষ্ট অতিরঞ্জিত এবং সম্ভবত বন্দির সংখ্যা 60 জনের অধিক নয়। এত কিছুর পরেও যদি মনে করা হয় অন্ধকূপ হত্যা সত্য, তবে এতে নবাব সিরাজউদ্দৌলা ঠিক কতটা দোষী? বন্ধুরা, জন হলওয়েল তার দ্বিতীয় পত্রে লিখে গেছেন যে নবাব সিরাজউদ্দৌলা তাদের বন্দী করার জন্য সাধারণ এক আদেশ দেন, তবে নবাবের জমিদার ও সেনারা যুদ্ধে তাদের আত্মীয় স্বজন হারাবার দুঃখে তার বদলা নিতে নির্মমভাবে অন্ধকূপে তাদের বন্দী করে। তাই স্বভাবতই দেখা যাচ্ছে এই ঘটনার রচয়িতা নিজেই নবাবকে নির্দোষ বলে গেছেন। তাই সবশেষে বলতে পারা যায় যে অন্ধকূপ কারাগারে 123 জন ইংরেজ হত্যার ঘটনা সত্য, মিথ্যা বা আংশিক সত্য যাই হোক না কেন, এতে নবাব সিরাজউদ্দৌলা সম্পূর্ণ নির্দোষ। বরং ইংরেজরা নিজেদের কুকীর্তি ঢাকা দিতে তথা নবাব সিরাজউদ্দৌলাকে নির্দয় ও অত্যাচারী রূপে জনসমাজে প্রকাশ করতে এ ধরনের অপবাদের রচনা করে গেছেন। তাই হয়তো ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় লিখে গেছেন, সিরাজউদ্দৌলা ওয়াজ মোর আনফর্চুনেট দ্যান উইকড।